বাংলাদেশ সহ পুরো এশিয়া অঞ্চল জঙ্গিবাদের হুমকিতে। সিঙ্গাপুর ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান প্রধানের মন্তব্য, আইজিপি বললেন দেশে জঙ্গি তৎপরতা এখনো নিয়ন্ত্রণে। ষড়যন্ত্র ও জঙ্গিবাদ সস্তা রাজনীতির হাতিয়ার, দেশের মানুষকেই একতাবদ্ধ হয়ে এসব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে, গোলটেবিল আলোচনায় বিশ্লেষকরা। ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকা, পানিবন্দী লাখ লাখ মানুষ, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের সহযোগিতার আশ্বাস মন্ত্রী। তথ্য প্রযুক্তি ও টেলি খাতে বাংলাদেশের অগ্রগতিতে বিনিয়োগে আগ্রহী চীন, নিরাপদ পরিবেশ এবং রাজনৈতিক স্থিতিশীলতার সুযোগ নিতে চান সে দেশের ব্যবসায়ীরা। এবং কেন্দ্রীয় শহীদ মিনারে নারী সাংবাদিকতার পথিকৃতী বেগম পত্রিকার সম্পাদক নূরজাহান বেগমকে শেষ শ্রদ্ধা, অবদানের কথা কৃতজ্ঞ চিত্তে স্মরণ। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি শফিক মোহাম্মদ। শুধু বাংলাদেশ নয়, পুরো এশিয়া অঞ্চল এখন জঙ্গিবাদের হুমকিতে রয়েছে। এটিকে মোকাবেলা করতে হলে রাজনৈতিক সদিচ্ছার পাশাপাশি প্রতিবেশী দেশগুলোকেও একত্রে কাজ করতে হবে, এমনই মত দিয়েছেন জঙ্গিবাদ বিষয়ক সিঙ্গাপুর ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল সেন্টার ফর পলিটিক্যাল ভায়োলেন্স অ্যান্ড টেরোরিজম রিসার্চের প্রধান অধ্যাপক রোহান গুনারত্নে। জঙ্গিবাদ নির্মূলে জনগণকেও সম্পৃক্ত করতে হবে বলে পরামর্শ দিয়েছেন তিনি। এদিকে আইজিপি দাবি করেছেন সারা বিশ্বের প্রেক্ষাপটে দেশে জঙ্গি তৎপরতা অনেক নিয়ন্ত্রণে। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। বাংলাদেশে জঙ্গি সহিংসতার শুরু 1999 সালে কবি শামসুর রহমানের উপর হামলার মধ্য দিয়ে। এরপর যশোরে উদীচীর অনুষ্ঠানে হামলা, রমনা বটমূলে পহেলা বৈশাখের অনুষ্ঠানে বোমা হামলা, 21শে আগস্ট গ্রেনেড হামলা, 17ই আগস্ট দেশের 63টি জেলায় একযোগে বোমা বিস্ফোরণ, অধ্যাপক হুমায়ুন আজাদের উপর হামলা সহ বেশ কিছু হামলা ও নাশকতার ঘটনা ঘটে দেশ জুড়ে। 2004 সাল থেকে শুরু করে পরবর্তী কয়েক বছর জেএমবি, হরকাতুল জিহাদ বাংলাদেশ সহ আরো কয়েকটি উগ্রবাদী সংগঠন তৎপর ছিল দেশ জুড়ে। জঙ্গিবাদ বিষয়ে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতির কারণে একসময় অনেকটাই নিষ্ক্রিয় হয়ে পড়ে জঙ্গিরা, কিন্তু বছর দেড়েক ধরে আবারও তৎপর জঙ্গি সংগঠনগুলো। গেল 15 মাসে দেশে হামলার ঘটনা ঘটেছে 36টি, নিহত হয়েছেন 38 জন, আহতের সংখ্যা 131 জন। জঙ্গিবাদ নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে গবেষণা করেন এমন ব্যক্তিদের মতে শুধু বাংলাদেশ নয়, পুরো এশিয়াই এখন জঙ্গিবাদের ঝুঁকিতে। তবে জঙ্গিবাদ মোকাবেলায় সরকারি উদ্যোগে সন্তোষ প্রকাশ করে তারা বলছেন, উগ্রবাদ মোকাবেলা করতে হলে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সম্পৃক্ত করতে হবে জনগণকেও। সন্ত্রাসবাদ মোকাবেলায় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে একত্রে কাজ করতে হবে। পুরো এশিয়ায় এখন জঙ্গিবাদের হুমকিতে রয়েছে, বাংলাদেশের ব্যতিক্রম নয়। তাই এই অঞ্চলের সব দেশ ও সরকার একত্রে মিলে জঙ্গিবাদ মোকাবেলায় কাজ করতে হবে। বাংলাদেশ জঙ্গিবাদ মোকাবেলায় বিশেষায়িত ইউনিট গঠন করেছে। এখন সরকারের উচিত হবে জঙ্গিবাদ মোকাবেলায় জনগণকে সম্পৃক্ত করা। মানুষেরও উচিত এ ব্যাপারে সরকারকে সমর্থন দেয়া। এদিকে পুলিশ মহাপরিদর্শক বলছেন, বর্তমান সময়ে আইএসের উত্থানের ফলে বিশ্বজুড়েই জঙ্গি তৎপরতা বেড়েছে। তবে বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশে বরং উগ্রবাদী তৎপরতা কম। তারপরেও জনগণকে সঙ্গে নিয়ে এটি মোকাবেলা করার চেষ্টা করছেন তারা। বাহিরের প্রভাব যেভাবে জঙ্গিবাদকে উদ্বুদ্ধ করার জন্য প্রচারণা চালায় এবং ইয়াং ছেলেপেলে সেই প্রচারণায় অনেক সময় তারা বিভ্রান্ত হয়ে তারা পা দেয়। তা আমার এই উত্থান রোধ হয়ে যাবে, এই উত্থান থাকবে না। পুলিশ প্রধান আরো বলেন, জঙ্গিবাদ বিষয়ে তারা জিরো টলারেন্স নীতিতে রয়েছেন। যারাই নাশকতা করছেন সবাইকে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হবেন তারা। টেরোরিজম ইউনিট। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। দেশের সর্বত্রই ষড়যন্ত্র চলছে, আর এসব ষড়যন্ত্র এবং জঙ্গিবাদকে সস্তা রাজনীতির হাতিয়ার বলে মনে করছেন দেশের নিরাপত্তা বিশ্লেষকরা। তাই দেশের মানুষকেই একতাবদ্ধ হয়ে এসব ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে বলে জানান তারা। সোমবার বিকেলে রাজধানীর লেকশোর হোটেলে রাজনীতিতে ষড়যন্ত্র এবং বাংলাদেশের নিরাপত্তা বিষয়ক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন বক্তারা। এই ষড়যন্ত্র সাথে ব্যবহৃত যে জঙ্গিবাদ, এটা রাজনীতি ও ভূরাজনীতির সস্তা হাতিয়ার। এগুলো দিয়ে দেশের ভাগ্য নির্ধারণ করার চেষ্টা অবশ্যই জনগণকে প্রতিহত করতে হবে। এই যে গুপ্ত হত্যার যে কর্মকাণ্ডগুলো চলছে, এই সবকিছু একটা আরেকটার সাথে যুক্ত। ঘাতক দালালদেরকে রক্ষা করার জন্য শুধু জামাত না, দেশের ভেতরে তার সাথে সমান তালে বিএনপি, আইএসআই,
সিআইএ তার সাথে মোসাদও এখন দেখছি আমরা যুক্ত। কাজে এটা একটা বিরাট বড় ষড়যন্ত্রের ক্যানভাসকে কিন্তু আমাদের সামনে তুলে ধরছে। এই সময় যদি তারা আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে পারে তাহলে জাতিকে দুর্বল করে দেওয়া সম্ভব। স্বাধীনতা, সার্বভৌমত্ব, জনগণের সচেতনতা ছাড়া পৃথিবীতে কোথাও রক্ষা পায়নি, আমরাও রক্ষা করতে পারব। এই যে ষড়যন্ত্র চক্রান্ত চলছে এরা কিন্তু ডিজিটাল টেরোরিজমের সুযোগ দিচ্ছে অনেক জায়গায়। অপরাধী যে এই কাজগুলো করছে তাদেরকে যদি চিহ্নিত করে ধরে ফেলে বিচারের আওতায় না আনা যায় তাহলে এই ধরনের সন্ত্রাস ছড়িয়ে পড়ার বহু সম্ভাবনা আছে। এবার ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাত পরবর্তী খবর। ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে ভেসে গেছে ফেনীর সমুদ্র উপকূলীয় সোনাগাজীর শত শত পুকুর। আর্থিক ক্ষতির পাশাপাশি এলাকায় মিঠা পানির তীব্র সংকটে, ফলে স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে সেখানকার হাজারো মানুষ। মীর হোসেন রাসেলের ক্যামেরায় বক্তিয়ার মুন্নার রিপোর্ট। শনিবার দুপুরে ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাত আনার পর 6 থেকে 7 ফুট উচ্চতার সাগরের জোয়ারে ভেসে যায় ফেনীর সোনাগাজীর সমুদ্র উপকূলের শত শত পুকুর। প্রাথমিকভাবে এখনো আর্থিক ক্ষতি নিরূপণ না হলেও মৎস্য বিভাগের হিসেব মতে ক্ষতিগ্রস্ত পুকুরের সংখ্যা ছাড়িয়েছে 700-রও বেশি। এদিকে ভাটায় জোয়ারের পানি নেমে গেলেও শত শত পুকুর এখনো ভরে আছে ময়লা ও জোয়ারের লবণ পানিতে। আর এই পানি এখন দৈনন্দিন কাজে ব্যবহারের বাধ্য হচ্ছে এই লোকালয়ের মানুষ। আমাদের শহর এখন 10 পরিবার 15 কল আছে একটা, আমরা এখন পানির লেগে এখন কষ্ট করতেছি, পানি খাইতেছি না। লবণের পানির গতিকে ছেলে মেয়েকে গোসকা দোয়াইতে পারি না, আমরা খাইতে পারি না, কোনো দোয়া হালি করতে পারি না। বয়স গরু সবার ক্ষতিগ্রস্ত হইতেছে এই পানি, সব লবণমাত্র পানি। সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানালেন, এই পানি পান ও ব্যবহারে নানা রোগ বালাই সহ মানুষ স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়েছে। বর্তমানে জোয়ারে যে পানিগুলা পুকুরে জমা আছে এই পানিগুলা ইউজ করার পরে ডায়রিয়া, নিউমোনিয়া হয়ে এবং মারাত্মক ধরনের ডিহাইড্রেশন হয়ে মানুষ মৃত্যুবরণ পর্যন্ত করতে পারে। অবশ্য সোনাগাজীর শীর্ষ প্রশাসনিক কর্মকর্তা জানালেন, জরুরি ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। এটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো এবং আশা করি আমরা খুব শিগগিরই এই নিষ্কাশনের বিষয়ে, লবণাক্ত পানি নিষ্কাশনের বিষয়ে কোনো একটা ব্যবস্থা গ্রহণ করব। সবশেষ 1991 সালের 29 এপ্রিল ঘূর্ণিঝড় পরবর্তী সময় ফেনী সোনাগাজী সমুদ্র উপকূলের পুকুরগুলো সরকারি উদ্যোগে নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হয়েছিল। ঘূর্ণিঝড় রোয়ানুতে ক্ষতিগ্রস্ত এই উপকূলের মানুষ মনে করছেন, সরকার অতীতের মতো এখানকার পুকুরগুলোর লবণাক্ত পানির নিষ্কাশনের উদ্যোগ না নিলে সামনে তাদের জন্য অপেক্ষা করছে ভয়ঙ্কর মহামারী। সেই সাথে তাদের বাড়ছে মৃত্যু ঝুঁকিও। সোনাগাজী সমুদ্র উপকূল থেকে বক্তিয়ার মুন্না, সময় সংবাদ, ফেনী। ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে বেড়িবাঁধ ভেঙে জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে ভোলার 6 উপজেলার অন্তত 22টি গ্রাম। এতে পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন লক্ষাধিক মানুষ। তলিয়ে গেছে ফসলি জমি, ভেসে গেছে পুকুর এবং ঘেরের মাছ। এ অবস্থায় সরকারি ত্রাণ সহায়তার পাশাপাশি ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধটি সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। নাসিরউদ্দিন লিটনের তথ্য এবং উৎপল দেবনাথের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শনিবার ভোরে ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে স্বাভাবিকের চেয়ে প্রায় 3 মিটার পানি বেড়ে যায়। এ সময় ঘূর্ণিঝড়ের আঘাতে লালমোহনের হার্ডিঞ্জ, ধলিগৌড় নগর, তজুমুদ্দিনের চাঁদপুর, চরফ্যাশনের নজরুল নগর, সদর উপজেলার রাজাপুর ও মনপুরা ইউনিয়নের বেড়িবাঁধের অন্তত 10টি স্থানে প্রায় 4 কিলোমিটার এলাকা ভেঙে যায়। লোকালয়ে জোয়ারের পানি ঢুকে পড়ায় প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকার ফসলি জমি, বসতবাড়ি, পুকুর ও চিংড়ির ঘের। এই অবস্থায় সরকারি ত্রাণ সহায়তার দাবি জানিয়েছেন পানিবন্দী মানুষেরা। খামারের মাছ সব জোয়ারের পানিতে ভাসিয়ে নিয়ে গেছে। কোন অবস্থায় না, তো বেরিয়ে থাকি, অনেক কষ্টে আমরা দিন কাটাতেছি। ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধটি অবিলম্বে সংস্কার না করা হলে আসন্ন বর্ষা মৌসুমে এই অঞ্চলের কৃষি ব্যবস্থা হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। বেড়িবাঁধ যদি পুনর্নির্মাণ করা না হয় তাহলে আগামী বর্ষা মৌসুমে গোটা ইউনিয়নটি ক্ষতিগ্রস্ত হবে। এদিকে জোয়ারের পানি প্রবেশ ঠেকাতে এবং জনগণের ভোগান্তি লাঘবে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিলেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। ড্যামেজগুলি রীতিমধ্যে রিপোর্ট করা হয়েছে, কতগুলো বেড়িবাঁধ পার্শিয়ালি সাইড স্লোপ ড্যামেজ হয়ে গেছে, সেগুলিও যাতে দ্রুত মেরামত করা হয় সেই ধরনের পদক্ষেপ গ্রহণ করছে। জেলার 250 কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে শনিবার ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে 4 কিলোমিটার বিলীন হয়ে গেছে। এছাড়া আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরও প্রায় 30 কিলোমিটার বাঁধ। সময় সংবাদ, ভোলা। ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া।
পানিবন্দী হয়ে পড়েছেন উপজেলার 3 ইউনিয়নের কয়েক লাখ মানুষ। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ফিরতে শুরু করেছেন আশ্রয় কেন্দ্রগুলোতে ঠাঁই নেওয়া হাজার হাজার মানুষ। চেষ্টা করছেন ঘুরে দাঁড়ানোর। এদিকে রোয়ানুর আঘাতে নিঝুম দ্বীপ, নলচিরা, চর ঈশ্বর এবং তমিরুদ্দিনের প্রায় 7 কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে গেছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে গেছে 800 ঘরবাড়ি এবং অর্থবিধ্বস্ত অবস্থায় পড়ে আছে 9,000-এর মতো বসতভিটা। এছাড়া ফসল ও গবাদি পশুরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। এছাড়া স্থানীয়ভাবে দুর্যোগ মোকাবেলায় বেড়িবাঁধগুলো সংস্কার করার প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। সোমবার সকালে ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের আনোয়ারা এলাকা সরেজমিনে পরিদর্শন করে একথা বলেন মন্ত্রী। যারা ক্যাম্পে থাকবে তাদেরকে আমরা যতদিন তারা ক্যাম্পে থাকবে তাদেরকে অন্তত 2 বেলা খাওয়ার ব্যবস্থা আমরা করব, যাতে খাওয়ার অসুবিধা না হয়। এবং আমরা বলছি আমাদের দিয়ে একটা ফর্ম আছে, সেই ফর্মটা ফিল আপ করে তারা আমাদের দিবে। ক্ষয়ক্ষতি নিরূপণ করার পরে আমরা এটা অ্যাসেসমেন্ট করে অতি সত্বর আমরা তাদের টাকা পৌঁছে চেষ্টা করব। এইবারে যে পানির যে উচ্চাস ছিল 6 ফিট হোক 7 ফিট হোক, এইটাকে বেস ধরে এই থেকে আরো 2 থেকে 3 ফিট উঁচু করে এই বাঁধটা একদম পুরো কনক্রিট দিয়ে করার পরে আমার পার্মানেন্ট মানুষের এই কষ্টটা লাঘব হবে। তথ্য প্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতে বাংলাদেশের অগ্রগতির আগ্রহী করে তুলেছে বিশ্বের অর্থনৈতিক পরাশক্তি চীনের বিনিয়োগকারীদের। প্রয়োজনীয় পরিবেশ এবং রাজনৈতিক স্থিতিশীলতার সুযোগ নিয়ে এদেশে বড় ধরনের বিনিয়োগ করতে যাচ্ছেন তারা, যা দেশের সাধারণ মানুষের কর্মসংস্থানের পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। চীন ঘুরে এসে রিপোর্ট এহসান জুয়েলের ছবি তুলেছেন শেখ মোহাম্মদ আমিনুর রহমান। পৃথিবীর দ্বিতীয় অর্থনৈতিক শক্তি চীন, যাদের নিয়ন্ত্রণে রয়েছে বিশ্ব অর্থনীতির 15%। সভ্যতার 500 বছর বহনকারী দেশটির সঙ্গে গত 4 দশক ধরেই শক্ত অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক রয়েছে বাংলাদেশের। এদেশে বিদেশি বিনিয়োগের বড় একটি অংশ আসে চীন থেকে। পাকিস্তান, কাজাকিস্তানের মতো দেশে যেখানে বাড়ছে চীনের বিনিয়োগ, সেখানে ভূ রাজনীতিতে শক্তিশালী বাংলাদেশে গত 2 বছর ধরে কমে গেছে তা। তবে এদেশের তথ্য প্রযুক্তি এবং টেলিযোগাযোগ খাত এখন আগ্রহী করে তুলছে দেশটির বিনিয়োগকারীদের। 7 বছর ধরে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে আমার আসা যাওয়া রয়েছে। পৃথিবীর 1/5 মানুষের বাস এই অঞ্চলে, তাই বিনিয়োগের জন্য এটি একটি আদর্শ জায়গা। আমরা বিভিন্ন মাধ্যমে বিনিয়োগে আগ্রহী। ভোক্তাদের সবচেয়ে ভালো পণ্যটি দেওয়ার পাশাপাশি আমরা চাই একটি উন্নত সম্পর্ক তৈরি করতে, যাতে পরস্পরই লাভবান হতে পারে। বিশ্বের বড় প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে সম্প্রতি চীনে অনুষ্ঠিত ইলেকট্রনিক্স পণ্যের CES এশিয়া মেলাতেও আলোচিত হয় বাংলাদেশের বিনিয়োগের বিষয়টি। তবে এক্ষেত্রে বিনিয়োগের পরিবেশ তৈরির উপর গুরুত্ব দিচ্ছেন চীনা ব্যবসায়ীরা। বিনিয়োগের জন্য পরিবেশটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনাকে এমন একটি পরিবেশ দিতে হবে যাতে বিনিয়োগকারীরা সবকিছুতে নিরাপদ বোধ করে। বাংলাদেশের অর্থনীতি এখন বিনিয়োগের জন্য সহায়ক। শুধু চীনই নয়, বিশ্বের বিভিন্ন দেশই এদেশে বিনিয়োগে আগ্রহী। বর্তমানে চীনের সঙ্গে বাংলাদেশের প্রায় $12.5 বিলিয়ন মার্কিন ডলার বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। ডিজিটাল বাংলাদেশের পথে যে অগ্রযাত্রা, তা প্রযুক্তি খাতে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করে তুলছে। এই খাতে বিদেশি বিনিয়োগকারীরা যেমন বাংলাদেশকে বিনিয়োগের জন্য আদর্শ ক্ষেত্র ভাবছেন, তেমনি লাভবান হওয়ার সুযোগ রয়েছে বাংলাদেশেরও। এহসান জুয়েল, সময় সংবাদ, সাংহাই প্রদেশ, চীন। প্রবাসের সময় আরো থাকছে। রাজধানীতে কিশোরী ধর্ষণের অভিযোগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রের বিরুদ্ধে প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা বললেন প্রক্টর। উপমহাদেশের নারী বিষয়ক প্রথম সাপ্তাহিক পত্রিকা বেগম এর সম্পাদক নূরজাহান বেগমকে শেষ শ্রদ্ধা জানানো হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে। এ সময় শ্রদ্ধা জানাতে আসেন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা। তারা নূরজাহান বেগমের বিভিন্ন অবদানের কথা কৃতজ্ঞ চিত্রে স্মরণ করেন। সোমবার সকালে 91 বছর বয়সে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন শোক জানিয়েছেন। বাদ মাগরিব গুলশানে দ্বিতীয় জানাজা শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়।
নূরজাহান বেগম শুধু বাংলাদেশী নয়, যিনি উপমহাদেশের নারী সাংবাদিকতার পথিকৃৎ। দীর্ঘদিন ধরেই নূরজাহান বেগম বার্ধক্যজনিত রোগের পাশাপাশি নিউমোনিয়ায় ভুগছিলেন। ভর্তি ছিলেন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে। সোমবার সকালে সবকিছু ছেড়ে না ফেরার দেশে চলে যান দেশের প্রবীণ এ সাংবাদিক। তার মৃত্যুর খবর জানার পর থেকে স্কয়ার হাসপাতালে ভিড় করতে থাকেন তার সহযোদ্ধা ও স্বজনরা। তাদের মতে, প্রবীণ এ সাংবাদিককে হারিয়ে জাতির অপূরণীয় ক্ষতি হয়ে গেল। পরে নূরজাহান বেগমের মরদেহ নেওয়া হয় রাজধানীর নারিন্দার বাড়িতে। সেখানে প্রথম নামাজে জানাজা শেষে সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধা জানাতে মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। বিকেল 4টা থেকে 5টা পর্যন্ত সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত হন নারী সাংবাদিকতার এই অগ্রদূত। আমার মা অচেতন অবস্থায় পড়েছিলেন হাসপাতালে। আমি ভাবছিলাম হয়তো ঈশ্বঙ্কা বেগমটা তার হাতে গেলে ওনার সম্বিত ফিরে আসবে, উনি চোখ তুলে তাকিয়ে হাসবেন, কিন্তু আমার সেই দেখাটা আমি ওনাকে দেখাতে পারলাম না। তার পদাঙ্ক অনুসরণ করে আমরা মেয়েরা এইভাবেই নারীদের জন্য সুযোগগুলি তৈরি করে যাব। নারীদের ক্ষমতায়নের যে আন্দোলন, সেখানে তিনি অত্যন্ত উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। নারীর মর্যাদা ফিরিয়ে আনা, নারীর অধিকারকে প্রতিষ্ঠা করা এবং নারীর মুক্তি অর্জন করা। সাংবাদিকতার পাশাপাশি সাহিত্যেও দখল থাকা নূরজাহান বেগম 1925 সালের 4 জুন চাঁদপুরের চারেতাতলি গ্রামে জন্মগ্রহণ করেন। আমার মনে হয় যে সুন্দর বাংলাদেশ, এই সুন্দর বাংলাদেশে নারীরাই সবচেয়ে বেশি অবদান রাখতে পারবে। আমি আশাবাদী যে নারীদের এই চলার পথে আর বাধা আসবে না, এই বাধাগুলো চলে যাবে। নারীর অবস্থার উন্নয়ন ও সাহিত্য ক্ষেত্রে অবদানের জন্য নূরজাহান বেগম বহু জাতীয় পদক ও সম্মাননা পেয়েছেন। 1957 সালে রোকেয়া পদক ছাড়াও বিভিন্ন সময়ে তিনি একাধিক সংগঠন থেকে স্বর্ণপদক পেয়েছেন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সদ্য এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের বিরুদ্ধে। রোববার রাজধানীর মতিঝিলের একটি আবাসিক হোটেলে এই ঘটনা ঘটেছে বলে দাবি নির্যাতিতার। মেয়েটিকে বর্তমানে ঢাকা মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানিয়েছেন, অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কেরানীগঞ্জের জিঞ্জিরার একটি স্কুল থেকে সদ্য মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কিশোরী জানায়, মাস দুয়েক আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ওই ছাত্রের সঙ্গে। এরপর নিয়মিত ফেসবুকে যোগাযোগ হতো দুজনের, মাঝে মধ্যে মুঠোফোনেও কথা হতো তাদের। নির্যাতিতা জানান, রোববার সকালে ছেলেটির সঙ্গে তার দেখা হয়। পরে কৌশলে তাকে মতিঝিলের একটি আবাসিক হোটেলে আটকে রেখে রাতভর পাশবিক নির্যাতন চালায় ছেলেটি। টিএসসিতে বসে তারপর আমরা শহীদ মিনারে গেছি, ওইখান থেকে যে দেখছি সন্ধ্যা হয়ে গেছে। তো আমি বলতেছি যে সন্ধ্যা হয়েছে, তো সে একটা ড্রিঙ্কস আনছে, ড্রিঙ্কস খাইছি আমরা। এরপর একটু মাথা কেমন জানি ঝিমঝিম ঝিমঝিম করতেছিল, ভাল লাগতেছিল না। পরে যে আমার মানে সন্ধ্যা হয়ে গেছে, ভয় ঢুকে গেছি ভিতরে যে আমার বাসায় যেতে হবে, বাসায় যেতে হবে। আমি চিল্লাচিল্লি করতেছিলাম। পরে বলছে ঠিক আছে, আমি তোমার বাসায় দিয়ে আসবো। এই কথা বলে সে রিক্সা ঘুরায় মতিঝিলের দিকে। মেয়েটির বাবা জানায়, রোববার সকালে বান্ধবীর সঙ্গে দেখা করার কথা বলে তার মেয়ে বাসা থেকে বের হয়। বিকেল নাগাদ বাসায় না ফিরলে অনেক খোঁজাখুঁজি করেন তারা। কই যাও? কারণ আমি গাড়িতে যাইতে আসি আর আসতে আসি, প্রায় 10 থেকে 15 মিনিট লাগবো। মেয়ে আর খোঁজ করে আমি পাইতে আসি না। বিকাল 3টাতে আমার তো মাথা ঠিক নাই, মেয়ে কই গেল। এখন সবাই বলতে মেয়ে তো থাকার মেয়ে না, হ্যাঁ, এ কোনো বিপদে পড়ছে। অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। দোষী হয়ে থাকে যে মানে যেটা শুনছি, যদি মানে এখন না যখন বলবে বা মামলা করবে, যেহেতু আপনারা ওখানে আছেন, আপনাদের যেহেতু বলছে, তার মানে আমাদের ওই ছাত্র জড়িত নিশ্চয়ই। আর সে যেহেতু জড়িত, মামলা হয়ে গেলে মামলার কাগজটা আমাদের কাছে আসলে আমরা একাডেমিক যে ব্যবস্থা নেওয়া সেই ব্যবস্থা মানে। নির্যাতিতা মেয়েটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। কুমিল্লায় ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুর দ্বিতীয় ময়নাতদন্তের প্রতিবেদন প্রকাশের দাবিতে মানববন্ধন করেছে জেলার বিভিন্ন সংগঠন। সোমবার বিকেলে শহরের টাউন হলের সামনে এই মানববন্ধন হয়। এতে তনু মঞ্চ সহ জেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক সংগঠনের নেতারা অংশ নেয়। এ সময় বক্তারা দ্রুত সময়ের মধ্যে দ্বিতীয় ময়নাতদন্তের প্রতিবেদন প্রকাশ করে জড়িতদের শনাক্ত করার দাবি জানান। এর আগে প্রথম ময়নাতদন্তে
চিকিৎসকরা হত্যার কারণ না পেলেও ডিএনএ পরীক্ষায় ধর্ষণের আলামত পেয়েছে সিআইডি। প্রবাসের সময় আরো থাকছে। বাজেটে লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের জন্য স্তরভেদে করারোপ এবং সহজ শর্তে ঋণ সুবিধার দাবি ব্যবসায়ীদের, বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার পরামর্শ অর্থনীতিবিদদের। যমুনাতে পানি বাড়ার সাথে সাথে বগুড়ার সারিয়াকান্দিতে আবারও শুরু হয়েছে নদী ভাঙন। এতে উপজেলার কুর্নিবাড়ি থেকে কমলাপুর পর্যন্ত 6 কিলোমিটার নদী তীর এলাকার মানুষ ভাঙনের কবলে পড়েছে। সরকার স্থায়ী তীর সংরক্ষণের জন্য বিপুল পরিমাণ টাকা বরাদ্দ দিলেও এখনও শুরু হয়নি ব্লক তৈরির কাজ। পানি উন্নয়ন কর্মকর্তা বলছেন, এবছর বালির বস্তা দিয়ে ভাঙন নিয়ন্ত্রণের পর সামনের বছর থেকে স্থায়ী কাজ শুরু হবে। বিস্তারিত মাজিদুর রহমানের রিপোর্টে, ছবি তুলেছেন রবিউল ইসলাম। গত বছর সারিয়াকান্দি উপজেলার কুর্নিবাড়ি ইউনিয়নের মথুরাপাড়া থেকে কামালপুর ইউনিয়নের বুদাখালী পর্যন্ত 8 কিলোমিটার বালির বাঁধ নির্মাণ করে কোন রকমে বন্যা নিয়ন্ত্রণ করা হয়। এবছর পানি বাড়ার সাথে সাথে নদীর তীর থেকে বাঁধ পর্যন্ত গ্রামগুলোর মানুষ ভাঙনের মুখে দিশেহারা। আমাদের এখন খুব করুণ অবস্থা, 2বার নদী ভাঙার কারণে আমরা খুব অসহায় হয়েছি। ঘর বাড়ি, স্কুল, কলেজ এলে সব কিছু ভেঙে চলে যাচ্ছে। আজ পর্যন্ত টাকা পয়সা পাইনি, খুব কষ্টের মধ্যে আছে ছেলেপেলে নিয়ে। এলাকার সচেতন মানুষের দাবি, বালির বস্তা না দিয়ে বন্যা ও ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেয়া। কয়েক বছরের কাজ যেগুলো করতেছে এগুলোতে কোনো লাভ হবে না, স্থায়ী কাজ করলেন তাহলে সমাধান হবে। আগামীতে এই ধরনের কাজ হলে এই এলাকার রক্ষা করা খুবই কঠিন হবে। হাজার হাজার জমি জমা, ঘর বাড়ি নদীর গর্ভে বিলীন হয়ে যাবে। প্রকল্প পাশ হতে দেরি হয়, এবার শুধু বালির বস্তা ফেলে বন্যা ও ভাঙন নিয়ন্ত্রণ করা হবে বলে জানালেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। কাজটির কার্যাদেশ গত মাসে প্রদান করা হয়েছে এবং এর কাজ যথারীতি শুরু হয়ে গেছে এবং আশা করা যায় এই বন্যার পূর্বেই আমরা জিও ব্যাগ ফেলে অন্তত নদীর পার্কে সেই অবস্থানেই সংরক্ষিত করতে পারবো এবং বন্যা পরবর্তীকালে আমরা স্থায়ী প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়ন করতে পারবো। 301 কোটি টাকা ব্যয়ে 6 কিলোমিটার স্থায়ী তীর সংরক্ষণের কাজ চলতি বছরের এপ্রিল থেকে শুরু হয়ে শেষ হওয়ার কথা রয়েছে 2018 সালে। মাজিদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে মৌলভীবাজারের জুড়ি নদীতে অন্তত 30টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। পানিতে তলিয়ে গেছে জুড়ি উপজেলার 6টি ইউনিয়নের অন্তত 40টি গ্রাম। গত কয়েকদিনের টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলে তলিয়ে গেছে রাস্তাঘাট, বাড়ি ঘর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। বন্যার পানিতে ভেসে গেছে ফসলি জমি, বাড়ি ঘরে পানি উঠে যাওয়ায় গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। অনেকে আশ্রয় নিয়েছেন চা বাগানে। এ অবস্থায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি এবং খাবারের সংকট। এখন পর্যন্ত কোনো ধরনের ত্রাণ সহায়তা দেওয়া হয়নি বলে জানিয়েছে এলাকাবাসী। পঞ্চম দফায় 28 মে চাঁদপুরের 2 উপজেলার 24টি ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে। এই উপলক্ষে নির্বাচনী এলাকাগুলোতে জমে উঠেছে প্রচারণা। প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে প্রার্থীরা ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে, আর শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলা নির্বাচন কর্মকর্তা। ফারুক আহমেদের তথ্য এবং কৃষ্ণকান্তদের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নির্বাচনী আবহাওয়ায় সরব জেলার কচুয়া ও মতলব উত্তরের গ্রামীণ জনপদ। পথে ঘাটে চলছে মাইকিং আর পোস্টারে ছেয়ে গেছে সর্বত্র। এমন পরিস্থিতিতে প্রার্থীদের প্রচারণায় ভিন্ন মাত্রা পেয়েছে। ভোটারদের মধ্যে যোগ্য প্রার্থী নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। অন্যদিকে ব্যস্ত প্রার্থীরা কর্মী ও সমর্থকদের নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। যারা নিরাপত্তা দিতে পারবে, হ্যাঁ, ওরকম একজন ভালো লোককে আমরা নেতৃত্ব দিতে চাই। এলাকার যারা উন্নয়ন করবে, সুখে দুঃখে মানুষের পাশে থাকবে, তাদেরকেই নির্বাচিত করবে। আমাদের এলাকায় আমরা সুস্থ ভোট চাই, আমরা যেমন যাইতে পারি, আমরা যেমন ভোট দিতে পারি। প্রার্থীরা বলেছেন অতীত অভিজ্ঞতা আর যোগ্যতাকে মূল্যায়ন করে ভোটাররা তাদের প্রতি রায় দেবেন। আমি শতভাগ আশাবাদী এই এলাকার মানুষ 28 তারিখে নৌকা মার্কায় ভোট দিয়ে নৌকা মার্কার বিজয় সুনিশ্চিত করবেন। আমি গত 2বার নির্বাচন করছি, সেই অভিজ্ঞতা নিয়ে এইবার নির্বাচনে দাঁড়াইছি। জনগণ আমার সাথে আছে। সুষ্ঠু নির্বাচন হলে আমি এবারও ইনশাল্লাহ পাস করব। সুষ্ঠু নির্বাচনে সব ধরনের প্রস্তুতির কথা জানালেন নির্বাচন কর্মকর্তা। ভোট যাতে অবাধ এবং সুষ্ঠু হয় তার জন্য নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক সর্বাত্মক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ভোটারগণ যাতে তাদের ভোট প্রয়োগ করতে পারে
তার জন্য যা যা ব্যবস্থা করার তা আমরা ব্যবস্থা নিচ্ছি। কচুয়ার 12টি এবং মতলব উত্তরের আরো 12টি মিলে এই 24টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে 84 জন, সংরক্ষিত মহিলা ও সাধারণ মেম্বার পদে 1004 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সময় সংবাদ, চাঁদপুর। লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের উন্নয়নে আসন্ন বাজেটে স্তরভেদে ভ্যাট আরোপ এবং দক্ষ জনবল গড়তে প্রশিক্ষণ বাড়ানো এবং সহজে ঋণ সুবিধার দাবি জানিয়েছেন এই খাতের ব্যবসায়ীরা। আর উদ্যোক্তাদের দাবি অনুযায়ী এই খাতের জন্য বিশেষ অঞ্চল গড়ে তোলার পরামর্শ অর্থনীতিবিদদের। সোহেল কোরেশির ক্যামেরায় কাজল আব্দুল্লাহর রিপোর্ট। রাজধানী সহ সারা দেশে গড়ে উঠেছে ক্ষুদ্র ও মাঝারি খাতের আওতাধীন লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের এসব কারখানা। অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি 2015 সালে এ খাতের রফতানি আয় প্রায় 3000 কোটি টাকা, যা 10 বছরের ব্যবধানে প্রায় 3 গুণ। কিন্তু এ শিল্পের সম্প্রসারণে আর্থিকভাবে সহযোগিতা না পাওয়া, ব্যাংক ঋণের সুদ হার বেশি এবং কাঁচামাল আমদানিতে কর হার বেশি থাকার অভিযোগ ব্যবসায়ীদের। আমি যখন র মেটেরিয়াল ইম্পোর্ট করব, র মেটেরিয়ালের যে ট্যাক্স, এই ট্যাক্স গভর্নমেন্টকে দিয়ে প্রোডাক্টটা যে কস্ট পড়বে সেই কস্টে আমি বায়ারকে দিতে পারবো না। আসন্ন বাজেটে সমান করের হার নির্ধারণ করা হলে ক্ষতিগ্রস্ত হবেন এ খাতের নতুন উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। তাই স্তরভেদে এ হার নির্ধারণের দাবি তাদের। খাত ভিত্তিক ভ্যালুয়েশন নির্ধারণ করে আপনার ব্যাগটা করে দেওয়া। কোনো যদি 30% ভ্যালুয়েশন হয় তাহলে 30 টাকার 15% হলো 4.5 টাকা, অর্থাৎ 4.5% তার উপরে ইম্পোজ করা হবে। যেখানে আপনার ভ্যালুয়েশন 5% সেখানে আপনার 0.25% হতে পারে। মানে এইভাবে আপনার নির্ধারণ করবে। এদিকে বিসিক কর্তৃক স্বল্প পরিসরে কিছু জায়গা দেওয়া হলেও তা ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বরাদ্দ দেওয়া হয় না বলে অভিযোগ সংশ্লিষ্টদের। তাই এ খাতের উন্নয়নে সরকারকে বিশেষায়িত অঞ্চল দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। এই ধরনের এসএমই খাতভিত্তিক দাবিগুলোকে গড়পড়তা অন্যান্য সকল উদ্যোগের মধ্যে যাতে না ফেলে বিবেচনায় করেন, এদেরকে যেন বিশেষভাবে আলাদাভাবে বিবেচনায় নিয়ে তাদের জন্য যে বিশেষায়িত অঞ্চল গড়া সেটি নির্দিষ্ট করে যদি সময়কাল ধরে বাস্তবায়ন হয়, তাহলে এই খাতের উদ্যোক্তারা এখান থেকে অনেক সুবিধা নিতে পারবে। দেশব্যাপী ছোট বড় লাইট ইঞ্জিনিয়ারিং কারখানার সংখ্যা প্রায় 40,000, আর এসব কারখানা নিয়োজিত আছে প্রায় 8 লাখ শ্রমিক। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এবার প্রবাসের খবর। মুসলিম দেশগুলোর জোট ওআইসির 30টি দেশের অংশগ্রহণে সৌদি আরবে শুরু হয়েছে 15তম ওআইসি বাণিজ্য মেলা 2016। মেড ইন বাংলাদেশ, আমাদের ব্র্যান্ড আমাদের গর্ব, এই স্লোগানে এবারে ওআইসির বাণিজ্য মেলায় প্রথমবারের মতো অংশগ্রহণ করছে বাংলাদেশ। রিয়াদের আন্তর্জাতিক কনভেনশন এবং এক্সিবিশন সেন্টারে মেলার উদ্বোধন করেন গভর্নর প্রিন্স ফয়সাল বনি এবং বাংলাদেশের বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। আগামী 26শে মে পর্যন্ত চলবে এ মেলা। বিস্তারিত সৌদি আরব প্রতিনিধি আরিফুর রহমানের রিপোর্টে। 15তম ওআইসি বাণিজ্য মেলায় প্রথমবারের মতো বাংলাদেশের 29টি রপ্তানিমুখী কোম্পানি ও সরকারি প্রতিষ্ঠান সহ 36টি স্টলে ঢাকার প্রতিনিধিত্ব করছে। মেলায় প্রথমবারের মতো বাংলাদেশ অংশ নেওয়ায় ওআইসি অন্য দেশগুলোর মধ্যে সাড়া পড়ে যায়। বায়রা, বোয়েসেল সহ বিভিন্ন জনশক্তি রপ্তানি প্রতিষ্ঠান এই মেলায় অংশ নিয়ে নিজেদের দক্ষ কর্মঠ জনশক্তি ওআইসিভুক্ত দেশগুলোতে রপ্তানির সম্ভাবনার কথা জানান। আমরা এবারে অন্যান্য দেশের সাথে বাংলাদেশের যুক্ত করে এখানে কিছু প্রমাণ হয়েছে বাংলাদেশ উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশি স্টলগুলো পরিদর্শন শেষে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ মধ্যপ্রাচ্যের বিশাল বাজারে বিনিয়োগে বাংলাদেশি ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানান। এইভাবে আমরা আন্তর্জাতিক বিশ্বে বিভিন্ন জায়গায় মেলার মধ্য দিয়ে আমাদের পণ্যকে আমরা জনপ্রিয় করে তুলি। আমি মনে করি এই যে ওআইসির 15th এক্সিবিশনের মধ্যে দিয়েও আমাদের পণ্যের আরো জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। এবারের মেলায় প্রাধান্য পেয়েছে বাংলাদেশি খাদ্যপণ্য রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো। এই মেলার মাধ্যমে মধ্যপ্রাচ্য সহ ওআইসিভুক্ত দেশগুলোয় ব্যবসার সম্ভাবনার বিষয়ে আশাবাদী দেশীয় খাদ্যপণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো। এই মেলাটা কন্টিনিউ হতে থাকলে বাংলাদেশের প্রোডাক্টটা স্পেশালি গালফে ছড়াই দেওয়ার মতো একটা স্কোপ হবে। আমরা সরকারের কাছে একটা অনুরোধ করব যেন এই মেলাতে রেগুলার অ্যারেঞ্জমেন্ট থাকে এবং আমরা অংশগ্রহণ করতে পারি। ইপিবির ভাষ্যমতে দেশীয় পণ্যের ব্যাপক প্রচারণা আর বৈদেশিক বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে এই বাণিজ্য মেলার আয়োজন করে ওআইসি। এবং আমাদের যে এক্সপোর্ট পলিসি আছে সেখানে কিন্তু আমাদের ম্যান্ডেট হলো আমাদের বাজার সম্প্রসারণ করতে হবে, আমাদের প্রোডাক্ট আমাদের ডাইভার্সিফিকেশন করতে হবে। মেলায় অংশ নিয়ে প্রথমবারের মতো বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিভিত্তিক ব্যবসা শুরুর সম্ভাবনা সন্তুষ্ট টেরিটাওয়েল সহ তৈরি পোশাক প্রস্তুতকারী কয়েকটি প্রতিষ্ঠান। বাংলাদেশি পণ্য মানসম্পন্ন হওয়ায় বিদেশি ক্রেতারাও বেশ আগ্রহ দেখাচ্ছেন। এই মেলা চলবে আগামী 26শে মে পর্যন্ত।
আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। দেশের বাইরের খবর। কান চলচ্চিত্র উৎসব 2016 এর 69তম আসরে এবছর শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার পাম ডি অর জিতে নিয়েছে ব্রিটিশ পরিচালক কেন লোচের আই ড্যানিয়েল ব্লেক ছবিটি। 79 বছর বয়সী কোচ কেন লোচ দ্বিতীয়বারের মতো বিশ্ব চলচ্চিত্রের মর্যাদাপূর্ণ এই পুরস্কার জিতলেন। এছাড়াও এবারের উৎসবে জুরি পুরস্কার জিতে নিয়েছেন আরেক ব্রিটিশ পরিচালক অ্যান্ড্রে আর্নল্ড এর আমেরিকান হানি ছবিটি। শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার জিতেছে ইরানি অভিনেতা শাহাব হুসেইনি এবং সেরা অভিনেত্রী হয়েছেন জ্যাকলিন জোসে। The Palme d'Or goes to I, Daniel Blake. 69তম কান আসরের সবচেয়ে মর্যাদার পুরস্কার পাম ডি অর কে পাবেন তা নিয়ে আসরের শুরু থেকেই ছিল অনেক হিসেব নিকেশ। প্রতিযোগিতার দৌড়ে ছিল মোট 21টি ছবি। অপেক্ষার পালা শেষ করে ঘোষণা করা হয় পাম ডি অর জয়ীর নাম। ব্রিটিশ পরিচালক কেন লোচ আই ড্যানিয়েল ব্লেক ছবির জন্য এই পুরস্কার পান। ব্রিটিশ সমাজ ব্যবস্থায় মধ্যবয়সী এক বিধবা নারীর জীবন সংগ্রাম নিয়ে নির্মিত এই ছবিটিকে ব্রিটেনের কঠোর সমাজ ব্যবস্থার প্রতিরূপ বলে অভিহিত করেন এর পরিচালক কেন লোচ। 79 বছর বয়সী কেন লোচ দ্বিতীয়বারের মতো বিশ্ব চলচ্চিত্রের মর্যাদাপূর্ণ এই পুরস্কার জিতলেন। 2006 সালে দ্য উইন্ড দ্যাট শেক দ্য বার্লি ছবির জন্য প্রথমবার পাম ডি অর জিতেছিলেন তিনি। 18 ক্যারেট স্বর্ণ দিয়ে তৈরি 19টি সোনালী পাতার পাম ডি অর বা স্বর্ণপাম হাতে নিয়ে লোচ তার অনুভূতি জানান। আমরা আশার বার্তা দিতে চাই। আমরা অবশ্যই বলবো অন্যরকম একটি পৃথিবী তৈরি করা সম্ভব এবং তা প্রয়োজনীয়। ইরানি ছবি ফরুশান দে দ্য সেলসম্যান এর জন্য আসরে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন ইরানের শাহাব হুসেইনি, আর শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার গেছে জ্যাকলিন জোসের ঝুলিতে। মা রোজা ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য এই পুরস্কার পান তিনি। এছাড়াও এবারের উৎসবে জুরি পুরস্কার জিতে নিয়েছে আরেক ব্রিটিশ পরিচালক আন্দ্রে আর্নল্ড এর আমেরিকান হানি ছবিটি। পুরস্কারের আসর শেষে বিচারক প্যানেল এক সংবাদ সম্মেলনে বলেন, শ্রেষ্ঠ পুরস্কারগুলো কারা পাচ্ছে তা নির্বাচন করা সত্যিই কঠিন কাজ। এছাড়াও পুরস্কারপ্রাপ্ত তারকারা আসরের পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। খেলার খবর। বিরতির পর মাঠে ফিরেছে ঢাকা প্রিমিয়ার লিগ। সুপার লিগ ঘনিয়ে আসায় বাড়তি সতর্ক ক্লাবগুলো। মঙ্গলবার বিকেএসপিতে মুখোমুখি হচ্ছে আবাহনী ও গাজী গ্রুপ ক্রিকেটার্স। দিনের অন্য বড় ম্যাচে মিরপুরের টেবিল টপার মোহামেডান লড়বে বর্তমান চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংকের বিপক্ষে। আর ফতুল্লায় প্রাইম দোলেশ্বরের প্রতিপক্ষ কলাবাগান ক্রিকেট একাডেমি। সবগুলো ম্যাচই শুরু হবে সকাল 9টায়। সুপার লিগ শুরু হতে বাকি আর মাত্র 3টি রাউন্ড। কোন 6টি দল জায়গা পাবে সেথা আর কারা থাকবে নিচের সারিতে শুরু হয়ে গেছে হিসেব নিকেশ। কাগজে কলমে শক্তিশালী অবস্থানে আছে আবাহনী, কিন্তু পয়েন্ট তালিকায় তার ছাপ নেই। 7 ম্যাচ খেলে 3টি জয়, পয়েন্ট মাত্র 6। নিচের দিক থেকে অবস্থান 4। তবুও আবাহনীর বিপক্ষে লড়াইয়ে সতর্ক থাকবে 8 পয়েন্ট নিয়ে 5 নম্বরে থাকা গাজী গ্রুপ। কারণ আহত বাঘ ঘুরে দাঁড়ালে যে পা ফসকাতে পারে ইলিয়াস সানিদের। খেলাটা খুব ইম্পর্টেন্ট। আমরা এক গেম বাই গেম নিব, পরে দেখা যাক কি হয় আর কি, আমরা কতদূর যেতে পারি। সাকিব নাই, দুইটা প্লেয়ার ইনজুর্ড, তো মানে এটাও একটা বিরাট প্রবলেম হয়ে গেছে। টিম কম্বিনেশন করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল। কয়েকটা টিমই আপনার একদম হেড টু হেড আছে, তো আমাদের জন্য আমরা এটা মানে খুব ইম্পর্টেন্ট একটা ম্যাচ হিসেবে দেখতেছি, যেহেতু আমরাও চাই যে আমরা সুপার লিগ ক্রিকেট খেলবো। তুলনামূলক ভালো অবস্থানে আছে প্রাইম দোলেশ্বর। 7 রাউন্ড শেষে অবস্থান দ্বিতীয়। তাই দলের বড় নাম নাসির হোসেন ও আলামিন জানালেন, চ্যাম্পিয়ন হওয়াটাই এবারে পাখির চোখ করবেন তারা। আর মাঝের বিরতি কাটিয়ে মাঠে নামতে বাড়তি স্ফূর্তি পাবে দলটি। ম্যাচটা আমাদের জন্য অনেকটা ইম্পর্টেন্ট, আর এ কারণে ইম্পর্টেন্ট কারণ আমরা মনে হয় 2 নম্বরে আছি আর কি। কালকে জিতলে আমরা হয়তো 1 নম্বরে যাব। আর হচ্ছে কারণ ফার্স্ট লিগে যারা আগে থাকবে সুপার লিগে তাদের জন্য ম্যাচটা মানে চ্যাম্পিয়ন হওয়া সহজ। মানে এগুলা পয়েন্ট যেহেতু কাউন্ট হয় সেহেতু মানে এগুলা প্রতিটা ম্যাচই অনেক ইম্পর্টেন্ট। সাথে যারা দায়িত্বে আছে তারা এই বিষয়টা ঠিক করবে। আমাদের যে বেসিক কাজগুলো আছে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, সেটা ভালো করে করার চেষ্টা করবে সবাই। তবে 8ম রাউন্ডের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ বোধহয় মোহামেডান ও প্রাইম ব্যাংকের ম্যাচটি। প্রথম স্থানে থাকা মোহামেডান ও 6 নম্বরে থাকা গেলবারের চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংক। তাই স্বাভাবিকভাবেই এই ম্যাচের আকর্ষণ খানিকটা বেশি। ম্যাচ জমার ইঙ্গিত দিলেন দু দলের প্রতিনিধিরাও। প্রত্যেকটা টিমকে আমরা সবসময় বড় করে দেখতেছি, কারণ কোনো টিমই ছোট করে দেখার কিছু নাই। তো যেদিন যে মাঠে ভালো খেলতেছে তারাই জিততেছে। লাস্ট যে কটা ম্যাচে আমাদের নিজস্ব স্ট্যান্ড নিয়ে খেলছি, তো আশা করবো যে কালকেও আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টে ভালো করা। তো আমরা
স্ট্রেংথ নিয়েই এগোতে চাই। মাঝের বৃষ্টি খানিকটা শীতল করলো বিরতির পর জম্পেশ প্রিমিয়ার লিগ আবারও উষ্ণতা ছড়াবে ক্রিকেট অঙ্গনে। রায়হান মাসুদ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। বাংলাদেশ সহ পুরো এশিয়া অঞ্চল জঙ্গিবাদের হুমকিতে। সিঙ্গাপুর ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান প্রধানের মন্তব্য। আইজিপি বললেন, দেশে জঙ্গি তৎপরতা এখনো নিয়ন্ত্রণে। ষড়যন্ত্র ও জঙ্গিবাদ সস্তা রাজনীতির হাতিয়ার। দেশের মানুষকেই একতাবদ্ধ হয়ে এসব ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে, গোলটেবিল আলোচনায় বিশ্লেষকরা। ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকা। পানিবন্দী লাখ লাখ মানুষ। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহযোগিতার আশ্বাস মন্ত্রীর। তথ্য প্রযুক্তি ও টেলি খাতে বাংলাদেশের অগ্রগতিতে বিনিয়োগে আগ্রহী চীন। নিরাপদ পরিবেশ এবং রাজনৈতিক স্থিতিশীলতার সুযোগ নিতে চান সেদেশের ব্যবসায়ীরা। এবং কেন্দ্রীয় শহীদ মিনারে নারী সাংবাদিকতার পথিকৃৎ বেগম পত্রিকার সম্পাদক নূরজাহান বেগমকে শেষ শ্রদ্ধা। অবদানের কথা কৃতজ্ঞ চিত্তে স্মরণ। এই ছিল প্রবাসের সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি এবং সিরিয়াল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।